আমরা লারাভেল ব্যাচ 8 এর ডে 20 এর আলোচনায় আছি। রুস্তম আলী কোশ্চেন করেছে যে আমরা যদি কাস্টম কোয়েরি লিখি তাহলে কোনো সমস্যা আছে কিনা। কাস্টম কোয়েরি লিখে কোয়েরি ফাংশনের মাধ্যমে ডিবি কোয়েরি ফাংশনের মাধ্যমে সেটা আপনি রান করাতে পারেন, বাট প্রবলেম হচ্ছে এটাই যে আপনার প্রজেক্টটা আর ডেটাবেস সার্ভার ইন্ডিপেন্ডেন্ট থাকলো না। ডেটাবেস সার্ভার ইন্ডিপেন্ডেন্ট বলতে বোঝায় যে আমি চাইলে আমার প্রজেক্টের ডেটাবেস এখন মাইস্কুয়েল আছে, আমি এটা ওরাকল করব পারি এখন, কারণ আমরা একটা কোয়েরিও কোয়েরি বিল্ডার ছাড়া লিখি নাই। যখনই আপনি কাস্টম কোয়েরি লিখবেন তখন বেসিক্যালি কোনো একটা কোয়েরি সিনট্যাক্স ইউজ করবেন, হয় মাইস্কুয়েল ইউজ করবেন, হয় ওরাকল ইউজ করবেন, আর এমএস এসকিউএল ইউজ করবেন। ডেফিনেটলি তার মধ্যে কি ভেরিয়েশন আছে, বোঝা যাচ্ছে? আপনি যদি মাইস্কুয়েলই লিখেন তার মানে কি আপনার প্রজেক্টটা মাইস্কুয়েল ডিপেন্ডেন্ট হয়ে গেল। এরকম না যে আমি চেঞ্জ করতে পারবো না, চেঞ্জ করতে গেলে তো অনেক সময় ব্যাপার হবে। বাট আমি যদি সবগুলো কোয়েরি বিল্ডারে লিখি তাহলে আমার প্রজেক্টটা কি ডেটাবেস সার্ভার ইন্ডিপেন্ডেন্ট। আমার প্রজেক্ট ম্যানেজার অথবা যদি আমার প্রজেক্টের প্রয়োজনে আমার কাস্টমার বলে যে না আমার ডেটাবেস সার্ভার চেঞ্জ করতে হবে, আমি তোমাকে এক্সট্রা খরচ দিব প্রয়োজনে, তো সেক্ষেত্রে আমাদের লাইফটাকে অনেক ইজি হয়ে যাবে এবং আমি খুব মুহূর্তের মধ্যে সেটা পরিবর্তন করে ফেলতে পারবো। ফ্রেমওয়ার্কের এই সুবিধাই বেশি যে আমরা ডেটাবেস ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি, যে কোনো সময় যে কোনো ডেটাবেস সার্ভারের সাথে আমরা কাজ করাতে পারি। ইভেন আমি যদি একাধিক ডেটাবেস নিয়ে কাজ করতে চাই সেটাও খুব সহজ হয়ে যায়। একাধিক ডেটাবেস হলে একাধিক ডেটাবেসের কোয়েরি কি একাধিক রকমের, এটা তো তখন আমি ডেভেলপমেন্ট পিরিয়ডে অনেক পেইন তৈরি করবে। বাট ফ্রেমওয়ার্কের এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ যে একই কোয়েরি আমি একাধিক ডেটাবেসের সাথে ইউজ করতে পারছি, কারণ ওরাকলে যাওয়ার সময় সে ওরাকলের সিনট্যাক্স নিয়ে যাচ্ছে, মাইস্কুয়েলে যাওয়ার সময় মাইস্কুয়েলের সিনট্যাক্স নিয়ে যাচ্ছে, এটা মানে ফ্রেমওয়ার্কই হ্যান্ডেল করছে। বাট যখন আপনি স্পেসিফিক কোয়েরি লিখবেন তখন ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। প্রবলেম নাই, আপনি করতেই পারেন। যদি আপনার ক্লায়েন্ট আপনাকে ইনসিওরিটি দেয় না মাইস্কুয়েল ছাড়া অন্য কোনো কিছু হবে না, আপনি লিখেন, অ্যালাউ যদি করে। আর যদি অ্যালাউ না করে হ্যাঁ, বাট কিছু কিছু কমপ্লেক্স কোয়েরি বিল্ডার দিয়ে করতে গেলে অনেক নলেজ ডেভেলপ করতে হয়। যেমন আপনি জয়েন কোয়েরি, যখন একাধিক কোয়েরি জয়েন কোয়েরি, ইফ দেন এলস কোয়েরি, সেগুলো কোয়েরি বিল্ডার দিয়ে লেখাটা ডিফিকাল্ট। ইফ দেন এলস কোয়েরিটা নরমালি প্রয়োজনই পড়ে না যদি কোনো জটিল সিচুয়েশন আপনি না পড়েন। না, মনে হয় না ওই জটিল কোয়েরির প্রয়োজন পড়ে। ম্যাক্সিমাম আপনার জয়েন কোয়েরি লিখতে হতে পারে। আর যদি ডেটাবেস ডিজাইনটা পোর হয় সেক্ষেত্রে আপনাকে ইফ দেন এলস কোয়েরি লিখতে হতে পারে, যেটা বেসিক্যালি কোয়েরি বিল্ডার দিয়ে লেখাটা ডিফিকাল্ট। বোঝা যাচ্ছে? তো ডেটাবেস ডিজাইনিংটা একটু ভালো মতো আত্মস্থ করার চেষ্টা করবেন। ডেটাবেস ভালো করে পড়াশোনা করেন। ডেটাবেস ভালো করে যদি আপনি করতে পারেন আপনার কোডটা অনেক ইজি হয়ে যাবে। আর ডেটাবেসকে প্রেসার না দিয়ে অলওয়েজ ট্রাই করবেন লাইফ টাইমে যে কোডের উপরে প্রেসার থাকে। কোড ডেটাবেসের চাইতে বহুগুণ দ্রুত এক্সিকিউট হয়। আমি যদি ডেটাবেসে লোড দেই আমার অ্যাপ্লিকেশন কি হয়ে যাবে? স্লো হয়ে যাবে। বোঝা যাচ্ছে? স্যার আমাদের যে ডাটাবেস আমাদের সার্ভারটা ডেটাবেস সার্ভারটা এটা কি ওরাকল না মানে মাইস্কুয়েল, এটা কি হোস্টিং কোম্পানি বলে দিবে? বলে দেবে। ডিফল্ট সার্ভার হিসেবে মাইস্কুয়েলই থাকে, যদি আপনি ওরাকল চান এটা করা যায়। ওরাকল ইউজ করলে তখন কি কোম্পানিকে বলতে হ্যাঁ, আপনাকে হয়তো তখন সার্ভিস একটু ডিফারেন্ট দিতে হবে। কোনো প্রোভাইডার আছে হয়তো ওরাকল দিতে পারবে না, বলে দেয় যে না আমরা ওরাকল দিতে পারবো না। শেয়ার সার্ভার গুলো সেটা করেই না, শেয়ার সার্ভার গুলো অলওয়েজ মাইস্কুয়েলই দেয়। যদি ওরাকল কেউ চায় তাহলে স্পেশাল আপনি ভিপিএস নিতে পারেন, ডেডিকেটেড নিতে পারেন। বুঝতে পারছেন? বড় কোম্পানিগুলোই এটাতে যায় ওরাকল। কস্টলি আর কি বিষয়টা, হ্যাঁ বেশ কস্টলি। লাস্ট ডেতে আমরা ছোট ছোট বেশ কিছু কাজ করতে শিখেছিলাম। রিসেন্ট ব্লগের কাজটাও হয়েছে, এখানে পপুলার ব্লগ সেগমেন্টটা কিন্তু বাকি আছে, যে কাজটা অ্যাকচুয়ালি ধরাতে হবে। এই কাজটুকু আপনাদের কাছে আছে, রাইট? আচ্ছা, আমরা যেটা করব আর কি বেসিক্যালি এইখানে ক্লিক করলেও কি আমরা ডিটেইলে যাচ্ছি না, ব্লগের ডিটেইলে একটু খেয়াল করেন।
আমি কোনো একটা ব্লগের উপর প্রেস করলেও ব্লগ ডিটেলে যাচ্ছি, আবার আমি হ্যাঁ মোরে ক্লিক করলেও ব্লগ ডিটেলেই যাচ্ছি। এখানে কোনো একটা গন্ডগোল হয়েছে, ইন্টারনেট লাইনের কোনো গন্ডগোল থাকতে পারে। তো এখানে আসলেই আমাকে যে কাজটা করতে হবে, যে ডেটাবেজে একটা ফিল্ড অ্যাড করে নিতে হবে, হিট কাউন্ট, রাইট? তার উপর বেস করেই আমরা পপুলার বলবো। পপুলার বলার বেশ কিছু ওয়েজ হয়েছে, যে যে ব্লগটা বেশি পড়া হয়েছে সেটা একটা রকম পপুলার হতে পারে, যে ব্লগে বেশি কমেন্টস পড়েছে। আমরা দেখেন না নিউজ পেপারগুলোতে সবচেয়ে আলোচিত, জনপ্রিয়, সর্বশেষ, এটা রিসেন্ট আমরা করেছি, এটা সর্বশেষ, রাইট? আমরা পপুলার করব কার হাত ধরে? যে ব্লগ বেশি পড়া হয়েছে। তার মানে এই পেজে যারা যত মানে ক্লিক যতগুলো হয়েছে সেই বেশি পপুলার, আর যে ব্লগে যতগুলো কমেন্টস আছে তার উপর বেস করে আলোচিত বলা চলে যেতে পারে। ওটা আমরা হয়তো আপনারা যখন পরের স্টেপে কোনো নিউজ পেপার করবেন তখন সেটা ওখানে রাখতে পারেন। সো আমরা রিসেন্ট হয়েছে, আমরা চাচ্ছি যে পপুলার ব্লগ এর কনসেপ্টটা দাঁড় করাতে, যে কোন ব্লগটা পপুলার। আমার হয়তো ব্লগ দিতে দিতে 100 ব্লগ হয়ে যাবেন, পপুলার সেগমেন্টে আমরা 5-7টা ব্লগ অথবা 4-5টা ব্লগ দেখাতে পারি যে এতগুলো হিট করেছে এই কাউন্ট সহ। সো ডেটাবেজের একটা ফিল্ড তৈরি করেন, ফিল্ডটা না হবে হিট কাউন্ট, আর যখন আমি ব্লগ ডিটেলে আসবো এক করে ওই ফিল্ডের ভ্যালু বাড়িয়ে দিতে হবে। করা যাবে? 15 মিনিটস টাইম। হ্যাঁ, আমি 15 মিনিটের মধ্যেই ব্যাক করছি। কোন ফোল্ডার? আমার যে প্রজেক্টটা করেছিলাম, হ্যাঁ, কারণ আজকে বেশ কিছু কাজ আগাতে হবে। আমি হয়তো টানা 1 ঘন্টা 10-15 মিনিট আলোচনা করব, ছোট ছোট ফিচার গুলো আলোচনায় নিয়ে আসবো। আমাদের টার্গেট হচ্ছে পপুলার ব্লগ সেগমেন্ট তৈরি করা, হ্যাঁ, তারপরে অথেন্টিকেশন দেওয়া, ফ্রন্ট এন্ড অথেন্টিকেশন, তারপরে কমেন্টস, রাইট, যেটা বেসিক্যালি একটা ব্লগ সাইটের কমপ্লিশন বোঝায়। এই যে এই পর্যন্ত আমরা কাছাকাছি চলে আসি, আমরা কাছাকাছি চলে আসি এবং এই ছোট ছোট কাজগুলো একটু দেখার চেষ্টা করি। আমরা পপুলার ব্লগ করার জন্য ডিবি ব্লগ, লারাভেল, ব্যাচ 8 এর মধ্যে একটা টেবিল আমরা করেছিলাম, টিবিএল ব্লগ, আর এই ব্লগ টেবিলের মধ্যে আমরা একটা নতুন ফিল্ড জুড়ে দিতে যাচ্ছি। পাবলিকেশন স্ট্যাটাসের নিচেই লারাভেল দিয়ে করা যায়। সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আমার মাইগ্রেশনের অবস্থা কি, আমাদের ব্লক টেবিলের ডাটা লস হয়ে যাবে যদি আমি মাইগ্রেশন দিয়ে করি। না না, ওই যে আমি আপনাদের একটা কাজ করতে বলেছিলাম, ওইটা আপনারা কতটুকু করেছিলেন? আমি সিডিং দেখিয়েছিলাম, মনে আছে? সিডিং পারেন, তার মানে ডাটাগুলো সিড ক্লাস তৈরি করে রাখতে হবে আপনাকে, বুঝতে পেরেছেন? দেন আপনি যদি রোল ব্যাক করেন, রোল ব্যাক করলে যেটা হবে ডেটাবেসের টেবিল চলে যাবে এবং ডাটাগুলো লস হবে। সীমাবদ্ধতাই বলা যায়, কারণ আমার আগে আমি সিডিং করে তো আমি দামি ডাটা আনবো, কিন্তু এরকম একটা রিয়েল পদ্ধতিতে কোনো ডাটা আছে, সেটা একটা বিষয়। হ্যাঁ, সেটা একটা বিষয়। আর সিডিং করে আবার ফ্যাক্টরি সিড বলে আছে, মানে একসাথে প্রচুর ডাটা ফ্যাক্টরিং আকারে তৈরি করে রাখা যায়। ওটা ডেমোর জন্যই, ডেভেলপমেন্ট পিরিয়ডেই, বাট যদি কখনো প্রয়োজন পড়ে একদম রিয়েল লাইফে প্রজেক্ট, তখন কিন্তু এটা একটা লিমিটেশন, যে আপনি রিয়েল ডাটা তো আর সিড করেন নাই বা আপনার ফ্যাক্টরিও করা নেই, তো তখন একটা সম্ভাবনা থাকে প্রবলেমের। বাট আরো কিছু সিস্টেম আছে, আমরা তো মাইস্কুয়েল থেকে এক্সপোর্ট করে রাখতে পারি ডাটা, তখন ওই নতুন ফিল্ডটাতে ডিফল্ট ভ্যালু সেট করে আপনি পুরনো ডাটাই কিন্তু এখানে আবার ইম্পোর্ট করে দিতে পারেন। যে আমি যদি বলি যে না, আমি আমার এই ডাটাবেসের টেবিলগুলোর ডাটা রেখে দিব, বিশেষ করে আমার ব্লক টেবিলের, তখন আমি কি করব, এখান থেকে ডাটাটা এক্সপোর্ট করে রেখে দিব, তারপরে আমি আমার টেবিলটাকে রোল ব্যাক করাবো, ফিল্ডের ভ্যালু আপডেট করব এবং নতুন এখানে আমি আমার মাইগ্রেশন করব। বাট যখন আপনি এই এতগুলো কাজ করতে চাচ্ছেন না, বেটার হচ্ছে যেটা করা সেটা হচ্ছে যে আপনি এখানে একটা ফিল্ড অ্যাড করেন এবং সঙ্গে সঙ্গে ওই অ্যাড করা ভ্যালুটা আপনার ওই স্কিমা ফাইলেও অ্যাড করে রাখেন, যাতে স্কিমাটা নিয়ে পরবর্তীতে কেউ যেন বিপদে না পড়ে। বাট গুড প্র্যাকটিস যে আপনি রোল ব্যাক করছেন, আপনি আবার মাইগ্রেট করছেন, রাইট? যদি কারো কাছে ঝামেলা মনে হয় পরের স্টেপটা আপনি ফলো করতে পারেন। বাট বড় প্রজেক্টের ক্ষেত্রে এই ধরনের
ধরেন আপনি যদি অন্য কোনো কারো টেবিল নিয়ে কাজ করতে চান তখন কিন্তু ওই আপনার ওই রোল ব্যাকিং এবং ওই স্কিমা কনসেপ্টেই যেতে হবে। সো নতুন একটা ফিল্ড আমি অ্যাড করার চেষ্টা করি ব্লগে, এবং স্কিমাতেও একটা ফিল্ড আমরা জুড়ে দেই। আমি পাবলিকেশন স্ট্যাটাসের নিচেই একটা ফিল্ড দিতে চাচ্ছি, আর ফিল্ডটার নাম দিচ্ছি হিট কাউন্ট। এটা ডিফল্ট ভ্যালু 0 হবে, বা নট নাল দিলেই 0 আসবে। ইন্টিজার যার লেন্থ আমি লাইক 5 দিচ্ছি, যে 5 টা 9 পর্যন্ত হিট কাউন্ট এটা অ্যাকসেপ্ট করবে। আদার্স কোনো ফিল্ডের ভ্যালু বা ডিফল্ট ভ্যালু হিসেবে অন্য কোনো কিছু অ্যাসাইন করার, ও হ্যাঁ, আমি অ্যাজ ডিফাইন ডিফল্ট ভ্যালু 0 সেট করে দেই। হ্যাঁ, যেহেতু আমি পরবর্তীতে অ্যাড করলাম, বা না ইন্টিজার দিলে বাই ডিফল্ট কিন্তু কোনো ভ্যালু না আসলে 0 আসে। ওইটা আমি হেড কাউন্ট দিয়ে ব্রাউজেস ভ্যালু যদি আমরা দেখি, প্রত্যেকের ভ্যালু এখন কত, এই যে হিট কাউন্টে আমার 3টা ব্লগ আছে, আমার ব্লগের 3 জনের ভ্যালু কি 0। এখন টার্গেটটা কি, আমি যখনই ব্লগের ডিটেলে আসবো আমার এই ফিল্ডের ভ্যালু বাড়াবো। ইন্টিজার আরেকটা বিষয় একটু আমরা কাজ সারতে হবে, সেটা হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে একটা ফিল্ডের ভ্যালু মানে ফিল্ড নতুন একটা ফিল্ড অ্যাড করলাম, সো ওইটা যেন সিনক্রোনাইজ থাকে কার সাথে, এখানে আমি সিনক্রোনাইজ করি না, আমার এখানে স্কিমা আছে, আমার ডেটাবেসেও আছে। গুড। তো পরের টার্গেটটা কি, আমি যখন ডিটেলে আসি, আমি আমার ব্লগের ডিটেলে যখন আসি, যে কোনো একটা ব্লগের ডিটেলে আসলাম, আমার অ্যালাইসটা কি ছিল, ব্লগ হাইফেন ডিটেলস তার প্যারামিটার। তো আমাদের যে কন্ট্রোলারটা পাবো, কন্ট্রোলারটা কি, এপিপি এসটিটিপি কন্ট্রোলার ওয়েলকাম কন্ট্রোলার না, ওয়েলকাম কন্ট্রোলারে এসে আমাদের যে ব্লগ ডিটেলের ফাংশনটা রয়েছে, কন্ট্যাক্ট ব্লগ ডিটেল কোথায়, ব্লগ ডিটেলস, যে ব্লগের আইডি নিয়ে আসি, ডাটাগুলো তুলছি, দেন পেজের ভেতরে ব্লগ ডিটেল পেজের ভেতরে দিচ্ছি, স্লাইডার দিচ্ছি, মেইন কন্টেন্টে পুশ করছে। বাট এই কাজটা এখানে আরেকটা আমরা কাজ সারি, সেটা হচ্ছে যে ব্লগ ইনফোর মধ্যে আমার হিট কাউন্ট আছে, সেটা আবার আমি একটা অ্যারেতে ঢুকিয়ে নেই, এবং যেহেতু হিট হয়েছে আমরা হিট কাউন্টের ভ্যালু 1 করে বাড়িয়ে দেই। এটা বুঝতে পেরেছি? তার আগে একটা কাজ সেরে নেই, যেহেতু আমার হিট কাউন্ট ডেটাবেজে চলে গেছে, হিট কাউন্ট কিন্তু সবার ভ্যালুই কি 0। তো ব্লগ ডিটেলের যে ভিউ পেজটা আমার হাতে রয়েছে, রিসোর্সের মধ্যে ভিউজ, ভিউয়ের মধ্যে পেজেস, পেজেস এর মধ্যে ব্লগ ডিটেলস, এটা মোস্ট প্রবাবলি রয়েছে আমাদের মাস্টারে। ব্লগ ডিটেলস, ব্লগ ডিটেলসে কমেন্টস টমেন্টস রয়েছে, লিভ এ কমেন্টস, টাইটেল, পোস্টেড বাই, এখানে অথরের নাম রয়েছে, ক্রিয়েটেড অ্যাড রয়েছে, স্প্যান, টোটাল, হিট। ডলার ব্লগ ইনফো হিট আন্ডারস্কোর কাউন্ট। সো যদি আমরা এখানে দেখি, এই যে পাশেই দেখানোর কথা না, লোডিং টাইমটা এত লাগছে কেন, এই যে টোটাল হিট কত 0 দেখাচ্ছে। আচ্ছা, তো আমরা যখন কোন একটা পার্টিকুলার ব্লগে আসি, ব্লগ ডিটেলস থেকে ওয়েলকাম কন্ট্রোলারে আমরা একটা কাজ করি, যে ডাটা এর একটা ইন্ডেক্স, ইন্ডেক্সটার নাম কি, হিট আন্ডারস্কোর কাউন্ট। এখানে আমরা কি করব, ব্লগ ইনফোর মধ্যে কি আমার 1D অ্যারে আছে না, এবং ব্লগ ইনফোর মধ্যে আমাদের ডাটা আছে, এটা কি প্রিন্ট করে দেখানোর দরকার আছে, হিট আন্ডারস্কোর
কাউন্ট। একটু খেয়াল করেন, এটা কি বোঝা গেল? এর ভেতরে কি আছে? ওই রো এর ডাটাটা আছে। এটা আমি প্রিন্ট করাই, তাহলে ভালো বুঝতে পারবেন। ব্লগ ইনফো, হ্যাঁ, খেয়াল করেছেন? ব্লগ আইডি, ক্যাটাগরি আইডি, ব্লগ টাইটেল, অথর নেম, শর্ট লং ডেসক্রিপশন, ব্লগ ইমেজ, পাবলিকেশন স্ট্যাটাস, হিট কাউন্ট। তাহলে আমি এই স্টেডি অবজেক্ট মানে কি? আমি এখান থেকে ঠিক এভাবে অবজেক্ট ধরে ডাটা নিয়ে নিতে পারি। এবং আমার হাতে কি আছে? ব্লগের আইডি আছে। সো এগুলো যদি সব থাকে আমি কি করতে পারি? ডিবি স্কোপ টেবিলের নাম কি? tbl underscore blog where blog id comma dollar blog id then আপডেট কি হবে? ডলার, ঠিক না? আপডেট ডলার ডাটা। ডাটা আপনি অ্যারে হিসেবে ডিক্লেয়ার করতেই পারেন, ডলার ডাটা। বাট এখানে একটা ছোট্ট প্রবলেম আছে। কি? ভ্যালু বাড়ানো হয় নাই। প্রবলেমটা হচ্ছে এর সাথে আমি এক যোগ করে দিচ্ছি। বুঝা যাচ্ছে? আরেকটা প্রবলেম একটু আছে। আমি যখন আসি, প্রথমবার যখন আসি, ব্লগের হিট কাউন্ট ছিল এখানে 0, এখানে কি করা হলো? 1 বাড়ানো হলো। তারপরে ওইটাকে আপডেট করা হলো। দেন ওই পুরনো ব্লগ ইনফোটাকে আমি এখানে পাস করছি। নতুনটা লাগবে না? আবার রিপিটেড। এটাই হচ্ছে এখানকার একটা লিমিটেশন তৈরি করছে, রাইট? যে আমি ডলার মিসম্যাচ হয়েছে। ব্লগের নিউ ইনফোটা আমি এখান থেকে নিয়ে কোথায় দিয়ে দিলাম? খেয়াল করেছেন? সো কি হলো? প্রথমবার আইডি ধরে ডাটা তুললাম, সেখান থেকে হিট কাউন্টটা নিয়ে 1 যোগ করে ডেটাবেসে আপডেট করলাম। আপডেট করেছি? হ্যাঁ, ডেটাবেসে আপডেট করলাম। তারপর আবার ওই আইডি ধরেই নতুন ডাটাটা নিলাম এবং আমি ব্লগ নিউ ইনফো পেজের ভেতরে পাস করলাম। এবার কিন্তু আমি যে ব্লগেই যাই না কেন, তার এক এক করে হিট কাউন্টারটা বাড়ছে। বোঝা যাচ্ছে? লেটস চেক। এখন এর হিট কাউন্ট কত আছে? 1। তো আমি ধরেন থাইল্যান্ডের বিচার, এরও 1 হলো, তাই না? দেখি বাংলাদেশ ক্রিকেটের কোনো ব্লগ আছে কিনা। যে মুশফিক তো কান্নাকাটি করে। তো মোর এর হিট কাউন্ট কত হলো? 2। মুশফিক, যে নেইমার যাচ্ছেন আসছেন দিবালা, এর হিট কাউন্টার কত হলো? 1। থাইল্যান্ডের এটার হিট কাউন্ট কত হবে? 2, রাইট? একে যদি আবার প্রেস করি, আমি আবার দেই, এটা কিন্তু 3 হয়ে যাচ্ছে, রাইট? তো আমি যেভাবেই যাই না কেন, আমি রিড মোড থেকে আসি আর আমি ডিটেল থেকে আসি। ও, এখানে তো নেই না, আমাদের হোমটা নিতে হবে। তো এখন যদি আমরা নামের উপর ক্লিক করলেও যাবে, এটা একটু পড়ে ফেলবেন, হ্যাঁ? নামের উপর ক্লিক করলেও ডিটেলে চলে যাবে। টাইটেলের উপর আমরা শুধু রিড মোডে দিয়েছি, হ্যাঁ? এখানে ক্লিক করলে এই যে হিট কাউন্ট কিন্তু আমার বাড়ছে। তো এটার জন্য আপনি আইপি চেক করবেন তখন।
আইপি ধরে ভ্যালিডেশন দেবেন, যে আইপি রিমোট অ্যাডার দিয়ে আপনি আইপিটা ধরে নেবেন। রিমোট অ্যাডার ইউজ করতে পারেন, লাইক মনে করেন যে রিকোয়েস্টেড অ্যারেটা নিয়ে যদি আমরা কাজ করি, এখানেই একটু খেয়াল করেন গ্লোবালস আছে, হ্যাঁ গ্লোবাল অ্যারে আপনি স্টোর করে রেখে দেবেন এই পার্টিকুলার ব্লগের জন্য আইডি দিয়ে, যে আগেই করেছে তাকে করতে দিব না আমরা। তো প্রিন্টার রিকোয়েস্ট কোথা থেকে আসছে, আপনি যদি একদম স্পেসিফিক করে ফেলতে চান তখন আপনি ম্যাক ধরতে হবে, যেটা রিয়েলি পিএসপি দের জন্য ডিফিকাল্ট, বাট পিএসপি সকেট ইউজ করে ওটাকে করা যায়। বাট আদার্স ল্যাঙ্গুয়েজ গুলোতে এটা কিন্তু অনেক ইজি। যদি আমি ম্যাক অ্যাড্রেস ধরতে চাই, ম্যাক অ্যাড্রেস পিএসপি দিয়ে ধরাটা কঠিন, রাইট? সার্ভার ম্যাক পাওয়া যায়, মেশিনের ম্যাক পাওয়া যায় না। বাট রিকোয়েস্ট আইপি অ্যাড্রেস আপনি ধরতে পারেন রিমোট অ্যাডারের মাধ্যমে। এই অ্যারেটা কিন্তু এখন ফাঁকা, এটা তো সার্ভারে দেওয়া হয়েছে। চেক করি, যে সার্ভারের ইনফরমেশন গুলো কিন্তু আপনারা এখান থেকে পাচ্ছেন। রিকোয়েস্ট ব্লক, রাইট? রিকোয়েস্ট অ্যারেতে আপনি ডেটা পাবেন না, কারণ আমাদের কি আছে, সিএসআরএফ আছে এবং ব্লক আছে, বাট এটা ভিন্নভাবে আপনাকে অ্যাড করতে হবে, বা রিকোয়েস্টের ডাটাগুলো আপনাকে নিতে হবে। যে সার্ভার অ্যাডার রয়েছে, সার্ভারের পোর্ট রয়েছে, সার্ভারের নেম রয়েছে, এটা আপনি সার্ভার ইনফরমেশন পাবেন, বাট কোন একটা পার্টিকুলার মেশিনের ইনফরমেশন কিভাবে আমরা ল্যারাভেল দিয়ে নিতে পারি সেটা আমাদের ইউজার গাইড থেকে দেখে নিয়ে বসাতে হবে। দেন সেখান থেকে আপনি কিন্তু ব্লক করতে পারবেন, কারণ ক্লায়েন্টের আইপি অ্যাড্রেস যদি আমি পাই, এক আইপি থেকে দ্বিতীয়বার আমরা হিট নিব না। যদি আইপি অ্যাড্রেস মিলে যায়, হ্যাঁ আইপি অ্যাড্রেসটা ডেটাবেজে স্টোর করে রাখবেন ওই ব্লগের জন্য। এবার আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে এখান থেকে পপুলার ব্লগের একটা লিস্ট ব্যবস্থা করি, রাইট? বাট ওটাকে কিন্তু আবার একটু ভিন্ন স্টাইলে আমাদের তুলে নিয়ে আসতে হবে। মাস্টারে যেমন আমি রিসেন্ট ব্লগের সেগমেন্ট করেছি, বলেন। তখন কি আমার কন্ট্রোলের মধ্যে ইফ কন্ট্রোলারতে কি ইয়ে করতে হবে, ইফ কন্ডিশন দিয়ে ইয়ে করতে হবে যে যে আইপি অ্যাড্রেস যদি থাকে তাহলে এই লুপটা কাজ করবে না, এরকম হবে না? না না না, সে নিউজ দেখতে পারবে, বাট তার ওই হিটটা কাউন্টে আসবে না। এখানে একটা চেকিং বসাতে হবে। এই যে যখন আমি এই যে ব্লগটা তৈরি করছি আপডেট করার কাজ, এর ভেতরে যে ব্লগ ইনফো যখন তুলে নিয়ে আসবো, মনে করেন এই আইডি দিয়ে আমাদের আরেকটা চেকিং হবে, যে এই আইডিটা দিয়ে আমাদের আরেকটা ফিল্ড থাকবে, আরেকটা টেবিল থাকবে, মানে হিট কাউন্ট ডিটেইলস ইনফরমেশন, রাইট? যে এই ব্লগে এই পার্টিকুলার আইপি আগে থেকে হিট করেছে কিনা, ঠিক আছে? আগে থেকে হিট করে দেবো, ওই ডেটাবেজের সাথে চেক করে নিয়ে যদি দেখি যে না হিট করে নাই, তখন আমি আপডেট করতে দিব। আর যদি ডেটাবেজে চেক করে পেয়ে যায় তখন আর আপডেট করতে দিব না। বুঝতে পেরেছেন? আলাদা টেবিল আলাদা কোয়েরি। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আসেন। তো আমি পাঠিয়েছি, হয়তো চলে আসুন, অফিস চলে আসুন, অফিসে এসে একটু বসুন। জি জি, অফিসে আছি, অফিসে আছি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো মাস্টারে আমরা একটু এই সেগমেন্টটা আবার বানাই। মনে করেন না, রিসেন্ট ব্লগ তো আমি করেইছি, আমরা পপুলার ব্লগ করছি। ওইটাকে আমি কপি করে নিয়েছি, ঠিক আছে? কপি করে নিয়েছি। এখন
এখানে কি হবে, আমি পপুলার ধরছি কি হিসেবে, পাবলিকেশন স্ট্যাটাস ডেফিনেটলি চেক করব, অর্ডার বাই করব, অর্ডার বাই আমি ডিসেন্ডিংই করব, বাট কি ধরে, হিট কাউন্ট। যার হিট কাউন্ট বেশি সেই তো বেশি পপুলার, এবং আমি দুইটা টেক করছি, পরে হয়তো আমি বাড়িয়ে দিলাম, ব্লগ নেই কারণ আমি দুইটা টেক করছি তিনটার মধ্যে থেকে, গেট করেছি এবং পপুলার ব্লগ আমার প্রিন্ট হবে। একটা কাজ আমি ইচ্ছে করেই করব, সেটা হচ্ছে যে ব্লগ টাইটেলের পাশে, হ্যাঁ, হিট কাউন্ট HTML এ কিভাবে দেয়, ampersand NBSP দুইটা দিলাম, v underscore blog heat underscore count, তাহলে এই জায়গাটাতে আমরা দেখতে পারবো, তাই না? একটু খেয়াল করেন যে নেইমার এ কিন্তু এই লিস্টে নেই, তাই না? কারণ হিট কাউন্টে সে পিছিয়ে গেছে, থাইল্যান্ডের বিচার 2 নম্বরে আছে, আর অভিযোগ কাঁদালো মুশফিককে, রাইট, এই 3 আর 3 এ আছে। থাইল্যান্ডের বিচার হলো বাংলাদেশে হয় নাই, তো এটাতে ক্লিক করলে হিট কাউন্ট কত হবে, 4, সে কিন্তু চট করে উপরে চলে যাবে। দেখেন এর কিন্তু হিট কাউন্ট কত হয়ে গেছে, 4। তো আমি যদি এখন এখানে যাই এই লিস্টে, 4 কিন্তু উপরে আছে, বুঝতে পেরেছেন? কারণ এই ডেটাবেসের ক্যালকুলেশন আমি করে দিয়েছি, যার বার্তা থাকবে সেই উপরের দিকে আসবে। এখন কোন একটা ব্লগ নতুন আসলে এবং সেই ব্লগটা 10 বার হিট হয়ে গেল, পুরনো ব্লগ বলে তাকে আমি পপুলারে রাখছি না, যার হিট বেশি সেই সবার উপরে। ওকে, ঠিক একইভাবে কমেন্টস ধরে আপনি আলোচিত বলতে পারেন, কনসেপ্ট কি সেমই, এখানে ক্রুড ছাড়া আর তেমন কিছু নেই। হ্যাঁ, ওই যে আপনি যদি ওই ভ্যালিডেশন দিতে চান, ভ্যালিডেশন বলতে যে আপনি একই আইপি থেকে করতে দেবেন না, না আপনি মান্থলি হলে ওই যে ক্রিয়েটেড ডেট টাইম ধরেছেন না, ওটার উপর বেস করে আপনি তুলে নিয়ে আসবেন, কোয়েরিতে ওটা অ্যাড করে দেবেন, যে প্রথমে পাবলিকেশন ধরবেন, তারপরে গত মাস বা এই মাস বা লাস্ট 7 ডেজ এই হিসেবে কোয়েরি লিখবেন, ঠিক আছে? মাসেরটা ধরলে মাস ধরে কোয়েরি লিখবেন, তার ভেতর থেকে আপনি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করবেন, কোনো টেবিলের দরকার নেই। তো কোয়েরি সবচেয়ে ভালো শেখা যায়, আপনি আপাতত যেটা করতে পারেন, আপনারা W3 স্কুলসে মাইস্কুয়েল এর যে ব্লগটা আছে না, সেটা একটু সুন্দর করে দেখেন, ওখানে ছোট ছোট কোয়েরি খুব সুন্দর করে শেখানো আছে, আমার মনে হয় এই স্টেজে আপনারা দেখলেই শিখবেন, যদি না জানা থাকে, আর যদি জানা থাকে দ্যাটস গুড, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমাদের পপুলার সেগমেন্টটা আমরা করতে পারলাম, এর পরের পার্টটা কি, অথ। এবং আমি বলেছিলাম যে অথের পেজগুলো বানিয়ে আনার জন্য, বানিয়েছেন লগইন আর রেজিস্ট্রেশন? যদি বানানো না হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি হয়তো এখান থেকে লিংক দুইটা ইউজ করব, লগইন আর রেজিস্ট্রেশন, ছোট ছোট দুইটা পেজ আমরা বানাবো, তাদের যে ডিজাইন আছে, তারা যে ডিজাইন গুলো দেয় সেই ডিজাইন গুলো আহামরি তেমন কিছু না। তো অথ, পিএসপি আর্টিজান মেক অথ বললে অথ রিলেটেড সকল কোড চলে আসে, তার ভিউ পেজ যেগুলো হয়, মানে লগইন পেজ, রেজিস্ট্রেশন পেজ, ফরগেটিং পাসওয়ার্ড পেজ, এটা চলে আসে। কন্ট্রোলার এবং ডেটাবেস এগুলো বানানোই থাকে, একটু খেয়াল করেন এই যে অথের যে কন্ট্রোলারটা এটা তৈরি করা আছে, রাইট? আবার এখানে যেটা হবে যে এখানে একটা হোম কন্ট্রোলারও যুক্ত হয়ে যাবে অটোমেটিক, এবং হোমটা বেসিক্যালি লগইন করে ঢোকার পর হোমকে ইউজ করতে বলা হয়, আর বাইরে থেকে আদার্স ইউজ করতে বলা হয়। আপনি যে এখান থেকে অথের মধ্যে গেলে অথের যে ফরগেট পাসওয়ার্ডের কন্ট্রোলার, লগইন কন্ট্রোলার, রেজিস্ট্রেশন কন্ট্রোলার, এগুলো কিন্তু অটোমেটিক আগে থেকে রয়েই গেছে। হ্যাঁ, কিছু কিছু নতুন কোড যুক্ত হয়, হোমের জন্য একটা কোড শুধুমাত্র
যুক্ত হয় এবং হোম কন্ট্রোলারের মধ্যে দিয়ে আমাদের কাজগুলো করতে হয়। এখন ওই অথটার ইমপ্লিমেন্টেশন, অথ ইনস্টলেশন সিম্পল। আবার আরেকটা জিনিস একটু খেয়াল করেন যে রিসোর্সের মধ্যে অথ রিলেটেড তেমন কিছু আপাতত নাই, এই যে ভিউর মধ্যে কোনো রিসোর্স কিন্তু নাই। বাট ডেটাবেজের মধ্যে একটু খেয়াল করে দেখি যে মাইগ্রেশনে এই দুইটা টেবিল আমাদের আগে থেকে ছিল, ইউজার আর পাসওয়ার্ড। এটাই কিন্তু ওই ল্যারাভেল অথের জন্য ইউজ হয়, আমরা কিন্তু রেখে দিয়েছিলাম, এটা ইউজ করি নাই প্রথম থেকে। তো প্র্যাকটিক্যাল অ্যাপ ডেভেলপমেন্ট, অ্যাপ আর ওয়েবসাইটের মধ্যে পার্থক্য আছে। অ্যাপ্লিকেশনে একটাই প্যানেল, এর আউটফিট বলতে কিছু নেই, ইউজার ইন্টারফেস। প্রত্যেকে লগ ইন করবে এবং তার অ্যাক্সেস অনুযায়ী ফিচার পাবে। তো অ্যাপ্লিকেশন গুলোতে একটাই অ্যাক্সেস পয়েন্ট থাকে, ডাবল অ্যাক্সেস পয়েন্ট থাকে না। আর ওয়েবসাইটে দুইটা অ্যাক্সেস পয়েন্ট থাকে, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ আর একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, এবং টোটালি ডিজাইনও আলাদা, ফিচারও আলাদা। আমরা কিন্তু ওয়েবসাইট করছি, অ্যাপ বানাচ্ছি না, রাইট? অ্যাপ যদি আপনি বানাতে চান, যে লাইক স্কুল ম্যানেজমেন্ট, আপনি বললেন না কিছুক্ষণ আগে, স্কুলের ওয়েবসাইট আলাদা জিনিস, স্কুল ম্যানেজমেন্ট আলাদা জিনিস। এখন কেউ স্কুলের ওয়েবসাইট বানিয়ে বলে আমি স্কুল ম্যানেজমেন্ট বানিয়েছি, তাহলে তো তাকে চড় মারা ছাড়া কোনো উপায় নেই, তাই না? কারণ স্কুল ম্যানেজমেন্ট টোটালি ডিফারেন্ট থিংস আর ওয়েবসাইট টোটালি ডিফারেন্ট থিংস। আপনি হসপিটাল ম্যানেজমেন্ট বানাচ্ছেন, আপনি সাইট বানিয়ে আনলেন, হবে? রাইট? ম্যানেজমেন্ট সিস্টেম টোটালি ডিফারেন্ট বা অ্যাপ্লিকেশন ডিফারেন্ট। কারণ আপনি লাইক আপনি ইউনিভার্সিটিতে পড়েন, আপনাদের ইউনিভার্সিটিতে একটা অ্যাপ্লিকেশন আছে না, যেখানে ঢুকে আপনি কত ক্রেডিট সম্পন্ন করেছেন, কত টাকা আপনি পে করেছেন, কত ডিউ আছে, আমার কত ক্রেডিট বাকি আছে, সব দেখতে পান। এবং ওইটা কিন্তু অন্য নেটওয়ার্ক থেকে দেখা যায় না। হ্যাঁ, ওটা ওপেন নেটওয়ার্কে নেই, আপনি ইন্টারনাল নেটওয়ার্কে আছে, ওটা অ্যাপস হিসেবে আছে। টার্গেটেড অডিয়েন্স, অ্যাপে থাকে টার্গেটেড অডিয়েন্স, আর ওয়েবসাইটে থাকে সবাই, ম্যাস পিপল, সবাইকে টার্গেট করে ওয়েবসাইট বানানো হয়। তো টার্গেটই আলাদা, বাট ইউজ টেকনোলজিস কি সেম। তো ল্যারাভেল বলাই হচ্ছিল যে এটা অ্যাপ ডেভেলপমেন্টের জন্য, দ্যাটস ওয়াই ল্যারাভেল একটা অথেন্টিকেশন সিস্টেমই দিয়েছে, যে আপনি অথ ইউজ করেন, আপনি লগ ইন করেন, তারপর অ্যাপ্লিকেশন ইউজ করেন। তার মানে আমি অ্যাপ্লিকেশনে আসতে হলে আমাকে লগ ইন হয়ে আসতে হবে। এখন এরকম আপনি করতে পারেন, আপনি হোম পেজ ডিজাইন করে নিলেন, যে অনেক ওয়েবসাইট আছে না যার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল নেই, বা ডাইনামিক সাইট কিন্তু অ্যাডমিন প্যানেল ছাড়া অচল, বোঝা যাচ্ছে? হবেই না। তো যদি আপনি ওয়েবসাইট বানাতে চান, আপনার মিনিমাম একটা ম্যানুয়াল অথ তো লাগছেই, আর আপনি ল্যারাভেলের অথ ইউজ করছেন। তো যে এরিয়াটা আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সিকিউরিটি দরকার, সেখানে আপনি ওই ল্যারাভেল, যেহেতু ল্যারাভেলের অথ ইউজ করেছে, এটা কিন্তু মোর সিকিউর দেন আস, মানে আমরা যে অথটা বানিয়েছি সেটা চাইতে কিন্তু অনেক অনেক বেশি স্ট্রং এন্ড সিকিউর। সো আপনি সেটা ইউজ করেন, বোঝা যাচ্ছে? বাট আপনি কিন্তু একসাথে একই প্রজেক্টে দুইটা অথ ইউজ করতে পারবেন না, এটা হচ্ছে লিমিটেশন। তো একটা আমাদের নিজে থেকে বানাতে হবে। দ্যাটস ওয়াই আমরা শুরুর দিকে একটা অথ নিজেরা বানিয়ে নিয়েছি অ্যাডমিন প্যানেলের জন্য, আর আরেকটা অথ এখানে দেওয়ার চেষ্টা করছি। অলরেডি টেবিল মাইগ্রেটেড, ডেটাবেজে টেবিল আছে, আর আমরা কোড টোড যেগুলো লাগে সেগুলো একটু টান দিয়ে নেওয়ার চেষ্টা করছি। উইন্ডোজ পাওয়ারশেল আসলে কেন? কাজ করবে তো, ডিজাইন তো ভিন্ন রকম। উইন্ডোজ 10, হ্যাঁ আল্লাহ জানে, কম্পোজার তো এখানে থাকার কথা। হ্যাঁ, কম্পোজার তো ছিলই। আমার উইন্ডোজ তো অটো আপডেট হয়ে গেছে কতদিন, তারপর থেকে এরকম করছে। হুম দেখি বিসমিল্লাহ বলে। ওই যে হয়ে গেছে। হ্যাঁ, একটু খেয়াল করেন, জাস্ট কাপল অফ সেকেন্ড, আমার অথেন্টিকেশন স্ক্যাফোল্ডিং জেনারেটেড সাকসেসফুলি। ওকে, আমরা কোডে যদি দেখি,
কোডে কিছু পরিবর্তন আসে। রাউটস আপডেটেড হয়েছে। রিসোর্সের মধ্যে দেখেন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে অথ নামে, এটা আগে ছিল না। পাসওয়ার্ড, লগইন এন্ড রেজিস্টার। পাসওয়ার্ডের ভেতরে আছে ইমেল ব্লেড, রেজিস্টার ব্লেড, রিসেট ব্লেড, আর লগইনে আছে লগইন আর রেজিস্টার। আর লেআউটও জুড়ে গেছে, এই যে এটা আগে থেকে ছিল লেআউটটা, তাই না? সো আমাদের ভিউয়ের মধ্যে এই ফাইলগুলো আছে। আবার এইচটিটিপি কন্ট্রোলার সেগমেন্টে যদি আমি যাই, হোম কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার চলে আসে এবং এই কন্ট্রোলারটাকে বলা হচ্ছে, এই যে খেয়াল করেন, দিস মিডলওয়্যার অথ। এটা অথেন্টিকেশন চেক করবে। আপনি যখন অথে যাবেন, নরমাল সিস্টেমটা হচ্ছে এরকম যে রিসোর্সের মধ্যে হোম নামে কোনো কিছু আসে, এই যে হোম ব্লেড নামে একটা ব্লেড চলে আসে, খেয়াল করেছেন? হোম ব্লেড নামে একটা ব্লেড চলে আসে, এটা লগইন হওয়ার পর। আর এই যে অথ সিস্টেমটা, আমরা যে গতদিন অনেক গোতাগতি করে অনেক কিছু করলাম না, যে ফাংশন কল করে দিলাম, ফাংশন কল করে ওখান থেকে আমরা আইডি চেক করলাম এবং রিডিরেক্ট করে দিলাম। তো ওই কাজটা এখানে একটু দেখেন, দিস মিডলওয়্যার অথ এটাই চেক করে যে যদি অথেন্টিকেটেড হয় প্রসিড করতে দেবে, অথেন্টিকেটেড না হলে আর প্রসিড করতে দেবে না। হ্যাঁ, নেওয়া যায়। তো এখানে আরো কিছু বিষয় আছে যে রাউটস কিছু বিষয় আপডেট করেছে। রাউটস কোথায়? রাউটস এর ভেতরে গিয়ে যদি আমরা দেখি, ওয়েব রাউটস এ গিয়ে আচ্ছা, ল্যাপটপটা একটু খুলেন তো। এই যে দেখেন, ইয়ে কই লগইন রেজিস্ট্রেশনের অথ কই, লগইনের কই? রাউট ফাংশনের মধ্যে থাকে, রাউট তো আসলে এটুকুই আছে। যেটা ওখানে এখানে অনেক ভিতরে ঢুকে না, ভিতরে বের করতে হবে না। এটা বেসিক্যালি না, আপনি একটু চেক করি যে আমরা এখানে লগইন দিলে আসবে, খেয়াল করেছেন? আবার রেজিস্টার দিলে রেজিস্টার আসবে। এটা রেজিস্টারটাও আছে এবং তারা বেসিক্যালি এই পেজগুলো তৈরি করে রেখেছে। এটা আমরা নিজে থেকে আমরা করতে পারি কিন্তু, হ্যাঁ, এই পেজগুলোকে আমরা ইউজ করে নিলাম, রাইট? এই পেজগুলোর ইন্টারনাল কোডগুলোকে ইউজ করলাম, বাট এই ফর্মও কিন্তু আমি কাস্টমাইজ করতে পারি চাইলে। রেজিস্ট্রেশন ফর্ম আমি কাস্টমাইজ করতে পারি, লগইনটা কাস্টমাইজ করার দরকার নেই, বাট রেজিস্ট্রেশন ফর্ম তো আমার দরকারই আছে। আমি নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আমি রেজিস্ট্রেশন নাও করাতে পারি, আমি আদার্স কিছু ইনফরমেশন অ্যাড করাতে পারি। তখন কি হবে? তখন ডেটাবেসে ফিল্ড জুড়তে হবে, আর আমার ফর্মেও ফিল্ড দিতে হবে এবং কোডেও কিছু জায়গাতে কাজ করতে হবে। তো বেসিক্যালি একটু যদি আমরা দেখি, একটু খেয়াল করেন, এই যে অথের মধ্যে যদি আমরা লগইনটাকে দেখি, ফার্স্টে কনস্ট্রাক্টর ইউজ করেছে, অ্যাকসেপ্ট, লগ আউট করেছে, রাইট? তো এটা কনস্ট্রাক্টরের মিডলওয়্যারের ইউজ আছে। আবার রেজিস্টার কন্ট্রোলারের ক্ষেত্রেও এই জায়গাটাতে একটু আমাদের কাজ করতে হবে, এই যে ভ্যালিডেশন এবং ক্রিয়েট। এখানে কিন্তু ভ্যালিডেশনও আছে, যে আপনি ফাঁকা ফিল্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন না, যে ভ্যালিডেশনের কিছু রুলস আছে।
তো এখান থেকে আমরা আরো কিছু বিষয় শিখে নিব। হ্যাঁ, এখান থেকে ফর্ম ভ্যালিডেশনের যে রুলস গুলো আছে আমি রেখেই দিয়েছিলাম। আমরা ফর্ম ভ্যালিডেশন কিন্তু ক্যাটাগরি অ্যাড করেছি, ব্লক অ্যাড করেছি, আমি কিন্তু ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন বা সার্ভার সাইড ভ্যালিডেশন দেই নাই, কারণ এখান থেকে এটা সুন্দর করে সার্ভার সাইডের ভ্যালিডেশন শেখানো আছে। তো টেবিল ইউজ করার প্রয়োজন নেই। ওকে, প্রথমে আপনাকে যেটা করতে হবে, যদি আপনি ফর্মের ভ্যালিডেশন দিতে চান, প্যাকেট হিসেবে ভ্যালিডেটর ইউজ করতে হবে। ঠিক আছে, এটা একটা ক্লাস, এটা ইলুমিনেট সাপোর্ট প্যাকেটের একটা ক্লাস হচ্ছে ভ্যালিডেটর। তারপরে যখন আপনি ভ্যালিডেশন দিতে যান, ভ্যালিডেশনটা সামথিং লাইক এরকম, আপনি যখন রেজিস্টার করতে যাচ্ছেন এখানে আপনি ভ্যালু দিলেন, ঠিক আছে, দেন ইমেল অ্যাড্রেস আপনি দিলেন, রাইট, বাট ইমেল অ্যাড্রেসে তারা @expect করছে, সেটাও আমি দিলাম, পাসওয়ার্ড আমি দিলাম, কনফার্ম পাসওয়ার্ড আমি দিলাম, রাইট। বাট এই যে যাওয়ার পর আমাকে বলছে যে দ্য ইমেল মাস্ট বি এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড কনফার্মেশন ডাজ নট ম্যাচ। এই ভ্যালিডেশনটা কিন্তু সার্ভার সাইড। এই ভ্যালিডেশনটা সার্ভার সাইড কে ধরেছে? এর আগে দিচ্ছিল কি HTML, এখানে কিন্তু জাভাস্ক্রিপ্টের কোনো ভ্যালিডেশন নেই, আর আমরা বসাচ্ছি সার্ভার সাইড ভ্যালিডেশন। সার্ভার সাইড ভ্যালিডেশনটা আমার ভ্যালিডেটর যে ক্লাস আছে সেই ভ্যালিডেটর ক্লাসের মাধ্যমে সার্ভার সাইড ভ্যালিডেশন হয়ে থাকে। তো ফার্স্টেই নরমালি যেটা করা হয়ে থাকে যে আমরা ভ্যালিডেট করে নেই ফর্মের যে ভ্যালিডেশনটা, ফর্মের ভ্যালিডেশন আমরা যদি ফর্মটাকে একটু দেখি, একটু খেয়াল করেন, রিসোর্সের মধ্যে, ভিউ এর মধ্যে, অথের মধ্যে রেজিস্টার, যে CSRF একটা ফিল্ড বসানো আছে, নাম, ইমেল, মোবাইল নাম্বার, ঠিক আছে, এই যে এরর গুলো এখানে কিন্তু প্রিন্ট করা আছে। যখন আপনি ভ্যালিডেশন দেবেন, এই যে রেজিস্টার বাটনটা যখন প্রেস করা হচ্ছে, রেজিস্টার বাটন প্রেস করার সাথে সাথে ফর্মের মেথড পোস্ট অ্যাকশন কোথায়? রাউট রেজিস্টারে চলে যাচ্ছে। এখন ঘটনা হচ্ছে যে রাউটের রেজিস্টার কোথায় আছে, এটা অটোমেটিক রাউট রেজিস্টার বানিয়ে নিচ্ছে, লগইনের ক্ষেত্রে রাউট লগইন বানিয়ে নিচ্ছে। আবার আমি চাইলে কি নিজের মতো করে নিতে পারি না? পারি তো, ম্যানুয়ালি আমি করতে পারি। রোল ফর্ম, আর এখানে আমরা ওই যে ফর্ম ওপেন ইউজ করেছিলাম না, মনে আছে? ফর্ম ওপেন, ফর্ম ক্লোজ, হ্যাঁ, ওইটা না করেও এরকমও করা যায়, বাট এই লাইনটা অবশ্যই লিখতে হবে, CSRF ফিল্ড, আর ফর্ম ওপেন দিলে অটোমেটিক CSRF পেয়ে যায়। ওকে, আচ্ছা, এখন আপনি যখন রাউট রেজিস্টারে যাচ্ছেন, রেজিস্টারে এই যে প্রোটেক্টেড ফাংশন হিসেবে ভ্যালিডেটর রয়েছে, ভ্যালিডেশনটাতে কি বলা আছে একটু খেয়াল করেন। আমি যে ডাটাটা পেলাম মেক ডাটার এগেনস্টে, নেম, এটা ফিল্ডের নাম, নেম হবে কি রিকোয়ার্ড স্ট্রিং ম্যাক্সিমাম 255, ইমেল রিকোয়ার্ড স্ট্রিং ইমেল, ইমেল একটা ফাংশন, যদি ইমেলের ফরম্যাট না হয় সে কিন্তু আপনাকে অ্যালাউ করবে না। আবার এটা ইউজার টেবিলে ইউনিকনেসও চেক করেছে। আর পাসওয়ার্ড কি রিকোয়ার্ড স্ট্রিং মিনিমাম 6 ক্যারেক্টার, আর কনফার্ম কার সাথে ম্যাচ করতে হবে? কনফার্ম পাসওয়ার্ড, এটা একটা ফিল্ডের নাম। তো এই ফাংশনটা আপনি যখন ইউজ করছেন অটোমেটিক আপনার ভ্যালিডেশনটা কিন্তু হচ্ছে। এবং ক্রিয়েট মানে কি, ক্রিয়েটটা হচ্ছে যে ডাটার মধ্যে নেম, ইমেল আছে না, নেম আর ইমেলে, আর পাসওয়ার্ড আপনি যেটা দিচ্ছেন এটা বিক্রিপ্ট, এটা PHP এর বিল্ট ইন ফাংশন, যার মাধ্যমে এনক্রিপ্টেড হয়ে ডেটাবেজে চলে যাচ্ছে। আবার যখন লগইন অথেন্টিকেশন হচ্ছে ওই একই কেসই ঘটছে, এই যে লগইন কন্ট্রোলার, এই এর ভেতরে আপনি যখন যাবেন এই মিডলওয়্যার দিয়ে ভেতরে ঢুকলে হয়তো আপনি তার ওই বিষয়গুলো বুঝতে পারবেন। এটা খুব জটিল একটা মেকানিজম তারা অ্যাড করেছে, বাট আপনি ট্র্যাক করতে করতে ভেতরে গিয়ে তার লাইব্রেরি ওরিয়েন্টেড কাজগুলো দেখতে পারেন যে কিভাবে তারা লগ ইন প্রসেসটা করেছে। বেসিক্যালি তারা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডকে ডেটাবেজের সাথে মিলিয়ে হোমে রিডিরেক্ট করেছে। দ্যাটস ওয়াই একটু খেয়াল করেন, যখনই আমি লগ ইনে আসছি আমাকে প্রোটেক্টেড রিডিরেক্টেড টু হোম বলছে। যদি আমার সেশন থাকে আমাকে কোথায় পাঠিয়ে দেবে? হোমে পাঠিয়ে দেবে। আবার রেজিস্টারেও একই কাজ করা আছে, রেজিস্টার কন্ট্রোলারেও
উপরের দিকে দেখেন যে প্রোটেক্টেড একটা প্রপার্টি অ্যাড করা রয়েছে, আমাকে রিডিরেক্ট করে দিচ্ছে কোথায়, হোমে, যদি আমার সেশন থাকে। তো এখানকার যে মেথড গুলো ইউজ করা রয়েছে, যে লগইন কন্ট্রোলার বা রেজিস্টার কন্ট্রোলার কনস্ট্রাক্টরের মধ্যে, এ দুটা অ্যালাউ করা হয়েছে গেস্টের জন্য। লগইন যখন হবে একটু খেয়াল করেন, আপনি গেস্ট অথবা যারা লগ আউট করবে তারা এই লগইন পেজটাতে আসবে, তাই কিনা? যারা লগ আউট করবে এবং যারা লগ ইন, যারা লগ আউট তারা লগ আউট ইউজার, আর যারা গেস্ট প্রথমবার আসছে তারাও এটা এই পেজটা দেখতে পারবে। আর রেজিস্টার পেজের ক্ষেত্রে শুধুমাত্র কারা অ্যালাউড? শুধু গেস্টরা অ্যালাউড, কারণ লগ আউট করলে রেজিস্টারে আসে না, কোথায় যায়? লগ ইনে যায়। তো এখানে ইন্টারেস্টিং একটা ফিচার দেখেন, যে আমি যদি লগ ইনে যাই, বুঝি নাই, স্টাইলটা আমরা দিব, এই পেজটাকে আমাদের ওই পেজের আন্ডারে নিয়ে যাব। তো মনে করেন আমরা আগে ওইটাই সেরে নেই, হ্যাঁ, যে লগইনের যে ভিউটা আছে, ভিউটাকে আমরা একটু লোডিংটা দেখিয়ে দেই। পাবলিক লিখে দিতে হবে, আছে কিছুটা সিএসএস তো চেঞ্জ হবে, জাভাস্ক্রিপ্ট তো পাবে না। রেজিস্টারও পেয়েছে। তাহলে আমাকে আমাকে ফার্স্টে কি করতে হবে? লগইনে ক্লিক করলে আমাকে এই পেজে আসতে হবে। আমি যখন রেজিস্টারে প্রেস করব, আমাকে এই পেজে, এই রেজিস্টার পেজটাতে রিডিরেক্ট করতে হবে। আমি নতুন করে রাউটস না দিলেও চলে আমার জন্য। আমার লগইনে আমার রাউটস, আমি যদি রাউটস বলে দেই যে লগইন আর রাউটস রেজিস্টার, পৌঁছে যাব। তো কোথায় দেখি? ইউজারদের জন্য স্যার রাউটস ইজি রাখাই ভালো। আমরা জাস্ট অ্যাডমিনদের জন্য রাউটস শুধু চলে যাতে এটাকে অ্যাক্সেস করতে না পারে, নেম চেঞ্জ করে দিব। ইউজারদের জন্য রাউটস ইজি করাই ওদের বোধগম্য। হুম আমরা মাস্টারে যাই। কই লগইন, কলম কি বানাইতে পারছো? কি বলে? দেবে না? কি নাই? টাকাই নাই? কি বল, এরকম কিসে একটু বসেন, হ্যাঁ। মাঝার চাকরি কেমন চলতেছে? কোথায় আছেন এখন? টেক কি অবস্থা? মারিয়া ভালো আছেন? কোথায় আছেন? আচ্ছা বসেন, একটু বসেন। ক্রাউড গুল এস
টি এর পরে এস আছে তো, হ্যাঁ রাউটস বলে, বাট এরা কিভাবে লিখেছে একটু চেক করি। এই যে রাউট লিখেছে, ঠিক আছে। আর এরা রাউট লগইন। লেটস চেক যে কি হলো, not defined view। অন্য কোনো কিছু কি ডিফাইন করতে হবে? কোথাও তো ডিফাইন করার কোনো কিছু দরকার নেই। মাস্টার কোথায়? আমাদের তো ইউআরএল ডিফাইন করাই আছে না। লেটস চেক। পাচ্ছে, হ্যাঁ। এটা আরেকটা কাজ আপনারা করতে পারেন, এই অংশটুকুকে আপনারা এখানে প্লেস করে দিতে পারেন এই মাঝের কন্টেন্টের মধ্যে। শুধুমাত্র আপনাকে কি করতে হবে, ওই যে ইয়েগুলো চেঞ্জ করে দিতে হবে, ওই এক্সটেন্ড লেআউট ওই বিষয়গুলোকে চেঞ্জ করে আপনি করে ফেলবেন। এখন লগ রেজিস্টারের যে ইস্যুটা, ইউজার রেজিস্ট্রেশন করবে, মনে করেন রুস্তম আলী, ইমেল অ্যাড্রেস কি রুস্তম 444 है ना, নাকি 420 yahoo.com। খেয়াল করেন আপনি কিন্তু রেজিস্ট্রেশন করেছেন উইথ লগইন, রুস্তম আলী চলে আসছে। আমি জাভাস্ক্রিপ্টে ওই যে বললেন না যে জাভাস্ক্রিপ্ট পাথটা দেওয়া হয় নাই, ওইটা একটু দিয়ে আসে, আদারওয়াইজ ড্রপ ডাউন নামবে না, হ্যাঁ, লগ আউট পাওয়া যাবে না। সো কোথায় যেন আছে আমাদের অ্যাপে, app.blade, পাবলিকে। এইটা হচ্ছে আমাদের লগইন এরিয়া, তাই না? ইউআরএলটা কপি করে রাখি, নিজে নেমেছে, হ্যাঁ, লগ আউট দিচ্ছেন, দেখি। খেয়াল করেছেন আমি বলছিলাম না যে মাঝে মাঝে গন্ডগোলটা করে, বাট এটা অথেও হয়, আপনি রিডিরেকশনে কিন্তু চলে আসবে। আমাদের প্রবলেমটা হচ্ছিল না মনে আছে, আমরা যখন ম্যানুয়াল অথ দিয়েছিলাম, এবং এই জন্য এটা আমি আবার রিপিট করলাম, বাট পরে কিন্তু আমরা ওইটা সারতে পেরেছিলাম ব্যাক বাটন ইস্যুটা। খেয়াল করেছেন যে আমরা যে অথটা দিয়েছিলাম ওখানে কিন্তু ব্যাক বাটনের যে প্রবলেমটা ছিল, সেশন স্টার্ট করে কন্ট্রোলারের মধ্যে থেকে ভিউ এর ফাংশন দিয়ে আমরা কিন্তু লোড করিয়ে দিয়েছি। এখন এখানে হ্যাঁ, বাট পেজটা ভিজিবিলিটি চলে আসে। এটা হ্যাঁ, আপনি অটো রিফ্রেশে যেতে পারেন, এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে হয়ে থাকে। হ্যাঁ, অটো রিডিরেক্ট করে, ওটা মেটা দিয়ে করা যায়। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট ইউজ করে আবার মেটার মাধ্যমেও আপনি রিডিরেকশনে যেতে পারেন। এখন ফরগেট পাসওয়ার্ডটাও কিন্তু এখানে বানানো আছে, হ্যাঁ। ফরগেট পাসওয়ার্ডের ইমেল, যেটা ইমেল কনফিগারেশনের যে বিষয়টা, এটা লোকাল মেশিনে বেশ প্রবলেম করে, আর যদি একাধিক সার্ভার থাকে তো কথাই নেই, এটা কনফিগার্ড হবেই না। আর এটা কনফিগারের জন্য যেটা নরমালি ইউজ করা হয়ে থাকে
টম আমরা নরমালি ইউজ করি জ্যাম্পের মধ্যে যেটা আছে এটা আমরা দেখি মার্কারি, রাইট? এই মার্কারিটা কনফিগারেশন আপনি চাইলে করতে পারেন, বাট মার্কারি তার সঙ্গে অ্যাড করে নিতে হবে মাইক্রোসফট আউটলুককে। উইন্ডোজের সাথে কি আউটলুক এক্সপ্রেস থাকে না, সেই আউটলুককে এর সাথে কনফিগার করে নিতে হয়, তাহলে আপনি সাইটের ইমেলগুলো ওই আউটলুকে নিতে পারেন। বাট একাধিক মার্কারি যদি রয়ে যায় আপনার মেশিনে, লাইক আমার মেশিনে 7-8টা জায়গায় জ্যাম্পের ইনস্টলেশন আছে, সো এটা ঠিকঠাক মতো কাজ করবে না, কারণ ওই আউটলুকটা একটা মার্কারির সাথেই কানেক্ট করার চেষ্টা করে, আর একাধিক হয়ে গেলে তখন অ্যাকচুয়ালি অ্যাবনর্মাল বিহেভিয়ার শো করে। সো আপনি চাইলে লাইভে সাইটটা দিয়ে খুব সহজে এটাকে টেস্ট করতে পারেন যদি ইমেল লাইব্রেরিটা আপনি ইউজ করেন। একটু এই বিষয়টা দেখায় যে আপনি মার্কারি এইচটিটিপি যে সার্ভারটা আছে এখানে ইউজার নেম, আইপি অ্যাড্রেস, লগইন টাইম সবই চাইলে আপনি অ্যাড করতে পারেন, এবং সেটাও আপনি চাইলে এখান থেকে কনফিগার করতে পারেন, রাইট? কিভাবে মেল সার্ভার কি হবে, ফিল্টারিং কি হবে, মার্কারি এসএমটিপি কি হবে, পপ3 কিনা, সবকিছুই কিন্তু এখান থেকে কনফিগার করা যায়। এটা লোকাল মেশিনের ইমেল সার্ভার। আচ্ছা, এটা একটা বিষয়। আমরা আপাতত যেটা করছি সেটা হচ্ছে যে এই ইমেলের লিঙ্কটা তো আর যাবে না, তাই না? যে আমি যখন ভ্যালিডেট করতে সেন্ড পাসওয়ার্ড লিঙ্ক, মানে নরমালি যে সিস্টেমটা করা আছে আমি একটু বলে নেই, যে আপনি যখন ইমেল অ্যাড্রেস দেবেন, যে আপনারা যে লিঙ্ক পান, যে লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডটা আপডেট করে নিয়ে আসেন, তো বেসিক্যালি এই ক্ষেত্রে আপনার পুরনো পাসওয়ার্ডটা মনে রাখার কোনো দরকার নেই, আপনাকে ইমেল অ্যাড্রেস দিয়ে ভেরিফাইড করা হলো যে ইমেল অ্যাড্রেসটা আপনার কিনা, কারণ আপনার ইমেলে কি করা হয়েছে, লিঙ্কটা পাঠিয়ে দেওয়া হয়েছে, দেন ওখান থেকে আপনি ক্লিক করবেন, দুইবার আপনি আপনার নতুন পাসওয়ার্ড এন্টার করবেন, তারপরে আপডেট করে দেবেন, দেন আপনার পাসওয়ার্ডটা আপডেটেড হয়ে যাবে। বোঝা যাচ্ছে সিস্টেমটা? এটাই এখন স্ট্যান্ডার্ড। আগে ছিল কি, সে পাসওয়ার্ড পাঠিয়ে দিত বহুদিন আগে, এই যে ইয়াহু পাঠাতো, ইভেন জিমেল তো পরে করেছে, জিমেল তো আসছেই অনেক পরে, 2006-এর দিকে, আমার যতটুকু মনে আগে আসতে পারে, বাট আমি 6-এর দিকে জিমেলটা খোলা, 5-6-এর দিকে। না না, আগে ইনভাইটেশন দিয়ে করতে হতো, ইয়াহুর ইনভাইটেশন দিয়ে জিমেল করেছে, দ্যাট মিনস এটা ইয়াহু করেছি, আমার ইয়াহুর ইমেল অ্যাড্রেস হচ্ছে 2002-এর, আর জিমেলেরটা হচ্ছে ইউআইইউ গিয়ে 2003-4-এর, রাইট? 4-এর দিকে করা, ওটা ইনভাইটেশন ছাড়া কিন্তু জিমেলের ইমেল অ্যাকাউন্ট করা যেত না। তো ওখানে ওরা কিন্তু ফরগেট পাসওয়ার্ডে আগের পাসওয়ার্ড পাঠিয়ে দিত, ঠিক আছে? পরে যেটা করা হলো সেটা হচ্ছে যে ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড দিয়ে রিসেট হতো, তারপরে এমনি স্ট্যান্ডার্ড যেটা, যে আপনার ইমেল ভেরিফাইড করেন, ইমেলে লিঙ্ক পাঠানো হয়, দেন ওই লিঙ্ক ক্লিক করে এসে আপনি নিউ পাসওয়ার্ড ওল্ড পাসওয়ার্ড দিয়ে ইয়ে করতে পারেন, ম্যানেজ করতে পারেন। সো রেজিস্ট্রেশনটা সাকসেসফুলি এখানে অতে করা আছে, যেটা আমি বললাম যে নতুন করে ফিল্ড জুড়তে গেলে আপনাকে কোথায় গিয়ে কাজ করতে হবে, রেজিস্টার যে ব্লেডটা আছে ফার্স্টে, এই রেজিস্টার ব্লেডে প্রয়োজনীয় ডাটাটা আপনাকে অ্যাড করে নিতে হবে, প্রয়োজনীয় ফিল্ড, যেমন মনে করেন যে আপনাকে প্রত্যেকটা সেগমেন্টের ক্ষেত্রে এই যে পার্টটাকেও সেটা ফলো করতে হবে, মনে করেন আপনি একটা ইমেল অ্যাড্রেসের এই ব্লকটা ইউজ করতে চাচ্ছেন, অথবা নেমের এই পোর্শনটা, এই পুরো ব্লকটা একটু খেয়াল করবেন যে এই ব্লকের কি করা আছে বা কি কি এই ব্লকের জন্য অ্যাপ্লিকেবল। এই ডিভটার ক্ষেত্রে, এই পার্টিকুলার ডিভের ক্ষেত্রে একটু খেয়াল করেন, এই পার্টিকুলার ডিভ এবং এই ডিভটা, এই ডিভের ক্ষেত্রে কি কি করা আছে। প্রথমে বলা হচ্ছে যে কোনো এরর আছে কিনা, এররটা চেক করা হচ্ছে, আদারওয়াইজ এই এররের কোনো মার্ক বসাবে, আবার এররটা প্রিন্ট করানো হচ্ছে, হ্যাজ ইমেল, দেন এররের ফার্স্ট ইমেল দিয়ে আপনাকে মেসেজটা শো করানো হচ্ছে, তার মানে প্রতিটা ফিল্ডের জন্য এরা সার্ভার সাইড ভ্যালিডেশন দিয়েছে। যদি আপনি নতুন ফিল্ড দিতে চান, সার্ভার সাইড ভ্যালিডেশন দিতে চান, তাহলে কিন্তু এই পুরো প্রসেস অনুযায়ী বসাতে হবে। আপনি হ্যাঁ, যে এরর মেসেজটা আমাদের শো করতেছে, এই এরর মেসেজটাকে আমরা নিজেরা কাস্টমার ভাবে দিতে পারবো, এটা অ্যাকচুয়ালি আপনার লাইব্রেরিতে তখন ঢুকতে হবে, ওদের যে ভ্যালিডেশন লাইব্রেরি আছে ওখানে মেসেজগুলো সুন্দর করে বলে দেওয়া আছে, দেন আপনাকে ওখানে গিয়ে এডিট করতে হবে। প্রয়োজন পড়ে না, ওদের মেসেজ সিস্টেম গুলো অনেক স্মার্ট, লিখার স্টাইলটাও খুবই স্মার্ট। আপনি যদি করতে চান লাইব্রেরিতে ঢুকে, সহজ উপায় হচ্ছে যে ওই টেক্সট যেটা আসবে ওই টেক্সট ধরে পুরো প্রজেক্টে সার্চ দিয়ে দেবেন, যখন ম্যাচ করবে ওই জায়গায় গিয়ে আপনি এডিট করে আসবেন, অনেক ভেতরে খুঁজে খুঁজে আপনি বের করতে পারবেন। এরকম যে আপনি মনে করেন যে কিছুক্ষণ আগে আমরা মেসেজ এনেছিলাম, খেয়াল করেন মেসেজ দিয়েছেন, মেসেজ মাস্ট বি ভ্যালিড ইমেল অ্যাড্রেস, এই টেক্সটটা যদি আপনি চেঞ্জ করতে চান
এই টেক্সটটাকে আমি যদি পুরো প্রজেক্টে সার্চ করতে চাই নাও পেতে পারি, কারণ হয়তো তারা জোড়াতালি দিয়েও এটাকে করতে পারে। বাট পার্শিয়ালি যদি আপনি সার্চ করেন দ্য ইমেল মাস্ট বি অথবা ভ্যালিড ইমেল অ্যাড্রেস, এই পার্শিয়াল টেক্সট দিয়ে আপনি সার্চ করে করে ওই পেজ পর্যন্ত যাবেন এবং ওখানে গিয়ে আপনি এডিট করে মেসেজটা এডিট করতে পারেন। ওকে, তো সার্ভার সাইড ভ্যালিডেশন যে আমি বলছিলাম যে নতুন ফিল্ড প্রথমে এখানে দিতে হবে, তারপরে আপনাদের যে রেজিস্টার কন্ট্রোলার আছে, রেজিস্টার কন্ট্রোলারে যদি ওই ফিল্ডের জন্য ভ্যালিডেশন দিতে চান ডেফিনেটলি ভ্যালিডেশন রুলস এখানে বসাতে হবে। তারপরে ক্রিয়েটের এখানে ওই ফিল্ডটা ডেটাবেসের ডাটা থেকে নিয়ে নতুন ডেটাবেস ফিল্ডে ভ্যালু দিতে হবে, এবং অবশ্যই আমাদের ইউজার টেবিলে ওই ফিল্ডটা থাকতে হবে, তাহলে আপনি আপনার রেজিস্ট্রেশন ফর্মটাকে সহজে কাস্টমাইজ করতে পারবেন। লগইন তো কাস্টমাইজ করার কোনো কিছু নেই, বাট রেজিস্ট্রেশন ফর্মটাকে কাস্টমাইজ করার কিন্তু অনেক স্কোপ রয়েছে, বাট প্রয়োজন পড়তেই পারে। এখানে তো স্যার তারা মানে ইউজার ক্রিয়েট করছে, ইউজার ক্রিয়েট করতে নাকি না, এটা ইউজার, হ্যাঁ ইউজারের ক্রিয়েট। এখন এটা বেসিক্যালি ইলিকুয়েন্টি প্রসেসেই আছে, কারণ এটা ইন্টারনালি, এটা তো মডেল হবে তাই না। ইউজার কোলন ক্রিয়েট মিন্স মডেলের নাম ইউজার আর ক্রিয়েট হচ্ছে তার ফাংশন, বাট হ্যাঁ ইউজার মডেলের কনসেপ্টেই তারা গেছে। এখানে মডেল ছিল আগে, is user instant authentication scaffolding, ফিল্ডের লেভেল কিন্তু এখানে আপনারা অ্যাড করবেন। হ্যাঁ, নতুন ফিল্ড আসলে আবার এখানে আপনাকে অ্যাড করতে হবে, লেভেল অ্যাড করে দিতে হবে, আদারওয়াইজ এরর আসবে। এটা মডেলের পার্ট, এটা এখন একটু উচ্চ হয়ে গেছে, ঠিক আছে। অথেন্টিকেশন স্ক্যাফোল্ডিং এটা উচ্চ হয়ে গেছে, মডেল ফোল্ডারেও নাই। আমাদের রেজিস্ট্রেশন করুন স্যার, ডাটাগুলো কোথায়? ডাটাগুলো গেল কোথায়? যে দেখেন আমাদের ডেটাবেসে একটা টেবিল আছে, ইউজারটা তাহলে ইউজ করে ইউজার টেবিলই তো বলে নিলাম যে ইউজার টেবিলটা তারা ইউজ করে। যেমন স্যার আমাদের তো ডিটেইলস চেঞ্জ করতে হবে, কারণ আমি রেজিস্টার করার সাথে সাথে ওদের একটা পেজ চলে আসবে, আমরা তো ওখানে নিব, আমরা নিব আমাদের ওই যে হোম বলা আছে না লগইনের পরে, আর রেজিস্ট্রেশনের পরেও হোম বলা আছে, মানে রেজিস্টার কন্ট্রোলার কোথায়, লগইন কন্ট্রোলার, এই যে লগইন কন্ট্রোলারে লগইন রেজিস্টার দুটোতে তাহলে ডিটেইলস করতে হবে। এটা আমাদের ইয়েটা কি, আমাদের তো স্ল্যাশ তুমি শুধু স্ল্যাশ, আমাদের তো স্ল্যাশ শুধু স্ল্যাশ দিলাম, আমরা লগইন করি, দাঁড়ান রেজিস্টার কন্ট্রোলার শুধু স্ল্যাশ, আর আরেকটা ব্লেড আছে রাউটসের, এই যে সে এই হোম থেকে যখন আসে না তখন এই চলে যাচ্ছে কোথায়, আমাদের হোম আছেই, হ্যাঁ আমাদের এখানে তো অলরেডি আছে, আমাদের তো এটা বানানোই আছে না, যে ওয়েলকাম কন্ট্রোলারের ইন্ডেক্স। আবার আরেকটা জিনিস আছে, যে হোম ব্লেডের ভেতরে একটা জিনিস, একটা ইন্টারেস্টিং লোকেশন আছে, এই যে হোম ব্লেডের মধ্যে ইউ আর লগড ইন দেখায়, ড্যাশবোর্ড দেখায়, এবং আরেকটা জায়গা আছে এই যে অ্যাপ কোথায়, অ্যাপ লেআউটের মধ্যে একটা জায়গায় তার নাম দেখায় লগ আউটের উপরে, খেয়াল করেছেন, এই যে অথ ইউজার নেম, ঠিক আছে, যে ড্রপ ডাউনে খেয়াল করেছেন না। সো আমরা কিন্তু এটা শো করাতে পারি যে কেউ যখন লগ ইন হবে, আমাদের যদি মাস্টার পেজ, আমাদের কোনো মাস্টার পেজ লোকেশন আছে, মাস্টার পেজে কোথায় দেখাবো আমরা, সেক্ষেত্রে এই লগ ইন রেজিস্টারকে আমরা গাইড করে দিয়ে সেখানে তার নামটা বসাতে পারি এবং ওখানে আমরা লগ আউট লিঙ্কটা দিতে পারি। তো এরকম করা যেতে পারে। একটু দেখি,
if নেই তখন এটা আসবে লগ আউট, আমাদের লগ আউট কিন্তু বানানোই আছে না, লগ আউট কিন্তু ওয়েবের মধ্যে যে নিচের দিকে বানানোই আছে যে লগ আউট। এই এটা তো আমাদের ছিল, এটা তো আমাদের ছিল, এটা কনফ্লিক্ট করবে, মানে আমাদের ভিন্ন নামে যেতে হবে। কোথায় গেল আমাদের এটা, মাস্টারে না, এটা ইউজার লগ আউট, এটা বানিয়ে নিতে হবে। হ্যাঁ, বা আমাদের লগ আউটে রিডিরেক্ট করতে হবে। আর নামটা আমি এক জায়গায় শো করাতে চাচ্ছি, আমাদের সাইটের নাম কোথায় শো করাবো? নাম, তার নামটা আমরা চাইলে শো করাতে পারি একটা জায়গায়, আমাদের পজিশন ধরে, আমাদের সাইটের পজিশন ধরে আমরা হয়তো তার নামটা শো করাতে পারি। আপাতত একটু এখান থেকে দেখি কি হয়েছে। এর প্রপার্টি নন অবজেক্ট মাস্টার ব্লেড, trying to get property of non object, কোথায় এরর আছে, লাইন নাম্বার 70। এটাই মূল সমস্যা মনে হচ্ছে, অড ক্লাসটাই পাচ্ছে না। ওয়েলকাম কোথায়, auth controller, auth controller not found, class app http controller auth controller। হোম কন্ট্রোলারে, হোম ভিউতে কোনো কিছু নেই, হোম কন্ট্রোলার থেকেই সেটা করা। না, ওটা কিন্তু এই নেম স্পেস অ্যাপ কন্ট্রোলারই ইউজ করেছে। এই লাইনটাকেই পাচ্ছে না, এই অথ ইউজার নেমটাকেই পাচ্ছে না, অথ ক্লাসটাকে পাচ্ছে না।
প্রবলেম কোথায়? এপিপি তে কনফিগ ইউজ করা হয়েছে, অথ ইউজ করা হয়েছে, অথ গেস্ট ইউজারও আমরা ইউজ করেছি, অথ স্কোপ ইউজার নেমও ইউজ করা হয়েছে। একটু চেক করি, নিজে লগ ইন হয়ে গেছে, খেয়াল করেছেন? বাট লগ আউট ইউআরএলটা আমাদের বানাতে হবে, আমাদের লগ আউট বানাতে হবে। আর একটু দেখতে হবে যে আমাদের এসটিটিপি কন্ট্রোলার অতে ওরা কোথাও কোনো লগ আউটের ইস্যু রেখেছে কিনা। যদি না থাকে আমাকে লগ আউটটা সেশন ডেস্ট্রয়ের মাধ্যমে লগ আউটটা করে দিতে হবে। বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা ওই ইউজার নেমটা কিন্তু পাচ্ছিলাম না, তাই না? যে ইউজার নেমটা পাওয়া যাচ্ছে না, এটা কোথা থেকে যেন আমাদের প্রবলেমটা হলো। মাস্টারে কিন্তু আমরা এই নেমটাকে বাদ দিয়ে দিতে হয়েছে। বেসিক্যালি যেটা হচ্ছে যে ইউজার থেকে সে নাম যখনই পিক করতে পারছে না তখনই এররটা দেখাচ্ছে। এখন কিন্তু পেয়ে গেছে, প্রথমবার যেহেতু ডেটাবেসের সেশন থেকে নামটা পেয়ে গেছে, তো ওই একই কন্ডিশন আমাকে অ্যাপ্লাই করতে হবে যে আমি যখনই রিড মোডে যাব, মোড়ে গিয়ে আমাকে দেখতে হবে যে আমার যদি সেশন থাকে, দ্যাট মিন্স ইউজার ইনফরমেশন থাকে, আমি কমেন্টস তাকে করতে দিব, আদারওয়াইজ আমি তাকে কমেন্টস করতে দিব না। আবার লগ আউট যদি আমি বলি, লগ আউটের ক্ষেত্রে আমি সরাসরি সেশনটাকে ডেস্ট্রয় করেও আমি লগ আউট করতে পারি, রাইট? বাট বেটার হচ্ছে যে আমাদের ল্যারাভেলে আবার একটু যান দেখেন, আমি ফাইন্ড করছি স্ল্যাশ লগ আউটটাকে আমি সোর্স থেকে কারেন্ট প্রজেক্টে একটু ফাইন্ড করি যে তারা কোথাও লগ আউটটা ইউজ করেছে কিনা। ওয়েব ব্রাউজারে আমরা লগ আউট করেছি, অটোলোড স্ট্যাটিক্স, অটোলোড ক্লাস নেম, এই যে ইলুমিনেটে লগ আউট পিএসপি দেখা যাচ্ছে, ইভেন্টের মধ্যেও লগ আউট পিএসপি দেখা যাচ্ছে, বাট এটা ওই কার্যকরী লগ আউটের ইয়ে বোঝা যাচ্ছে না। মনে হয় না আছে, নাই, রাইট? তো সেক্ষেত্রে আমি হোমের মধ্যে অথবা আমাদের একটা কন্ট্রোলারের মধ্যে আমি লগ আউটটা লিখে দিতে পারি সেশনটা ডেস্ট্রয় করার মাধ্যমে। ওকে দেন আমি লগ আউটের একটা লিংক রাউটস তৈরি করি, ইউজার লগ আউট, না না লগ আউট করে, ওদের লগ আউট সিস্টেম আছে, একটু দেখে আসি বেটার। হ্যাঁ, ওদের লগ আউটের অ্যালাইসটা কি, লগ ইন। তো আমরা তো হোম পরিবর্তন করে ফেলেছি না, এটাই তো গন্ডগোল হলো। না, আমরা তো ইউজার লগ আউট দিয়ে রেখেছি, মাস্টার
কই আমাদের লগ আউটের ইয়েটা কোথায়? সেক্ষেত্রে আমাদের যে লগ আউটটা এটা তো গন্ডগোল, আমাদের অলরেডি সুপার অ্যাডমিনের একটা লগ আউট আছে, এই অ্যাডমিন প্যানেল আগে আমাদেরটা পেয়েছে, ঠিক আছে? দাঁড়ান, এটা অ্যাডমিন লগ আউট হিসেবে রাখি, এটা পরিবর্তন করে নিতে হবে আমাদের। মেথড নট অ্যালাউড HTTP এক্সটেনশন, তারা এটা পাচ্ছে না। তাহলে আমাদের ওদের যে লগ আউটটা ছিল, লগ আউট ইউআরএলটা কি ছিল মনে আছে কারো? এই আমি লগ আউট করলাম না কিছুক্ষণ আগে, খেয়াল করেন নাই? আরেকটা বিষয় এখানে দেখা যাচ্ছে, অন ক্লিকে ইভেন্ট ডট prevent default document dot get element by id logout hyphen form, এটা আবার কোথায় আছে? না তো বেসিক্যালি যেটা হওয়া উচিত, এটা তো যে ড্রপ ডাউন থেকে ক্লিক করা হচ্ছে বলে দিস, হ্যাঁ, এটা এরকম তেমন কোনো অন ক্লিক আমি যদি ক্লিকেবল করে দিই, জাস্ট সিম্পল ক্লিকেবল, সেক্ষেত্রে তো আমার প্রবলেম হওয়ার কথা না। দেখেন আমি এটাকে পুরোপুরি বাদই দিয়ে দিচ্ছি, কি দরকার একটু দেখি। বাট অর থেকে তো এটা পাচ্ছে না, তাই না? ইন্টারেস্টিং কেস যে লগ আউটও ওরা CSRF টোকেনের মাধ্যমেই করেছে, দেখেছেন এই যে ফর্ম, দ্যাট মিন্স আমার এটা লাগবে। ইউআরএল 2 দিলে হবে, এটা ছাড়াই CSRF বাদ দিয়ে এটাকে অফ করে দেখি তাহলে। কই হুম, এটা তো না করার কোনো কারণ দেখছি না। আচ্ছা এখানে তো হাইপারলিংক দেখাচ্ছে, বাট এটা না আমি ডিলিট করে দিলাম। ও ভুল জায়গায় আমরা ভুল কাজ, আমরা পরিবর্তন করব মাস্টারে, আর আমরা পরিবর্তন করছি লগইনে।
হতে পারে, একটু খেয়াল করেন। URL scope to log out, বাট ওই যে একই কেস। ওকে, বাট পরের যে বিষয়টা আছে যে আমরা ওদের প্রসেসটা একটু ফলো করে দিই। APP কোথায় আছে? কোন ফাংশনটা? লগ আউট? লেটস চেক। অতদূর ঢোকার প্রয়োজন পড়ে না। ওই যে নেমের ওই জায়গায় এররটা খেয়েছে। নেম ওই যে সেশন আউট হয়ে গেলে কি হচ্ছে, নেমটা থাকছে না। সো এটাতে আমাদের একটু কাজ করতে হবে। আমরা জাস্ট অ্যারে ধরেই তখন এই চেকিংটা লাগবে। আমাদের মূল প্রবলেমটা হচ্ছে দিস, মানে ইটস ওয়ার্কিং নাও, এটা কাজ করবে এখন। একটু খেয়াল করেন, আমি রেজিস্টার করছি, নাম বলেন। সুফিউল্লাহ, সুফিউল্লাহ, সাইফ, SAIF, বিন আমিন। আচ্ছা, বিন ডট আমিন at yahoo.com। দিলাম, এটা আপনি কিন্তু লগ ইন হয়েছেন। এবার আমি যদি লগ আউট করি, ইটস ওয়ার্কিং, রাইট? এখন কাজ করছে। ব্যাক বাটনের ইস্যু ঠিক আছে, হ্যাঁ। আমি ফরওয়ার্ড বাটনে যাই, সেটাও কিন্তু ওয়ার্কিং। এরপরে যেটা করতে হবে, যে আমাদের এবার বাকি থাকলো আর ছোট্ট একটা টাস্ক, যে অথ চেক করে যখনই সে লগড ইন হবে, দেন আমরা কমেন্টস এর বক্স দিব, আদারওয়াইজ বলে দেবো প্লিজ লগ ইন টু কমেন্টস। আজকে আর হলো না, বাট নেক্সট ডেতে আরো ঘন্টা খানেক লাগবে। কমেন্টসে আরো ঘন্টা খানেক লাগবে, বাট স্টিল সময় পাচ্ছেন। আমি ই কমার্স আমি যতটুকু চেয়েছি ততটুকু যেন আমি পাই। ই কমার্সে আর আমি এক্সিস্টিং পর্যন্ত হাত দিতে চাচ্ছি না। কি বলেন, গত সপ্তাহে বলে দিয়েছে। প্রশ্ন ছিল মানে যে আমাদের ই কমার্স যে ব্লগ পোস্ট করব, এখান থেকে ইমেজ আপলোডের একটা বিষয় আছে, প্লাস ওখানে দেখলাম যে ক্যাটাগরি আবার লোকে আবার সাব ক্যাটাগরি আছে। দরকার নেই সাব ক্যাটাগরি, ক্যাটাগরি পর্যন্তই করেন। ওখানে ক্যাটাগরি করবেন, ম্যানেজ করবেন, ম্যানুফ্যাকচারার করবেন, ম্যানেজ করবেন, প্রোডাক্ট অ্যাড করবেন, ম্যানেজ করবেন, এডিট সহ অ্যাডমিন প্যানেলে। এখানে তো আবার মাল্টিপল ইমেজ অ্যাড করার অপশন আছে, করতেই পারেন আপনি, মাল্টি ইমেজ দিতেই পারেন। আরে ওটা নতুন একটা টেবিল, ওটা মাল্টি ইমেজের কনসেপ্ট রাখেন, প্রয়োজনে আমি দেখাই দিব। সিঙ্গেল ইমেজ দিয়েই করেন, রাইট? ফ্রন্ট এন্ডে যে স্লাইডার আছে, স্লাইডারটা ওইটা আমি টপ ইমেজ কনসেপ্টটা নিয়ে আসবো। ফিচার প্রোডাক্টের ওখানে পাবলিশ প্রোডাক্ট গুলো ডিসপ্লে করে দেবেন, প্রোডাক্টে প্রেস করলে প্রোডাক্টের ডিটেল আসবে। ক্যাটাগরিতে প্রেস করলে ক্যাটাগরির প্রোডাক্ট আসবে, ম্যানুফ্যাকচারার প্রেস করলে ম্যানুফ্যাকচারার প্রোডাক্ট আসবে। এই কাজটুকু হওয়া থাকতে হবে। আরেকটা দেখলাম যে আপনার ইয়ার মধ্যে ইস্যু অপারেটর সফটওয়্যার যে হোমপেজ আছে, ওটার মধ্যে আবার যাচ্ছে প্রোডাক্টের মধ্যে সেল বা নিউ, তারপরে সোল্ড আউট, মানে এরকম মানে দিতেই পারেন। আপনার সোল্ড আউট মানে কি, কোয়ান্টিটি নাই। নিউ যেগুলো নতুন অ্যাড করা হয়েছে, আর যে প্রোডাক্ট গুলো বেশি সেল হচ্ছে সেগুলো সেল প্রোডাক্ট বলে দিতে পারেন। এটা জাস্ট লজিক, এটা আপাতত দরকার নেই। না না না, ঠিক আছে, আজকে এই পর্যন্ত। হ্যালো, হ্যাঁ জান বলো।